সঙ্গীত পরিবেশন করলেন
এবার আমরা আমাদের যে মহারাজরা এসছে, মহারাজদের বরণ করার পালা। আমি যুব পরিষদের কনভেনার স্বর্ণকমল বলবো এগিয়ে আসতে। প্রথমে আমরা বরণ করে নেব স্বামী পূজনীয় স্বামী একব্রতানন্দজি মহারাজ, মুখ্য উপদেষ্টা উত্তর চব্বিশ পরগনা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার যুব পরিষদ। প্রথমে উত্তরীয় এবং পরে পুষ্পস্তবক দিয়ে মহারাজদের বরণ করা। এবার আমরা বরণ করে নেব পূজনীয় স্বামী আদি বিদ্যানন্দজি মহারাজ, কেন্দ্রীয় কমিটি বেলুড় মঠ। মহারাজকে বরণ করবেন স্বর্ণকমল দত্ত। মহারাজকে বরণ করেছেন এবার আমাদের যুব পরিষদের সভাপতি স্বামী বিদ্যানন্দজি মহারাজকে বরণ করবেন স্বর্ণকমল দত্ত, আহ্বায়ক যুব পরিষদ। আর স্বামী ইষ্টব্রতানন্দজি মহারাজ আপনারা এসে পৌঁছাতে পারেননি, উনি খুব শীঘ্রই এখানে উপস্থিত হবেন। আমাদের বরণ করার পর্ব শেষ হলো। এবার স্বদেশ মন্ত্র থেকে পাঠ হবে। পাঠ করবেন স্বর্ণকমল দত্ত, আহ্বায়ক উত্তর চব্বিশ পরগনা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার যুব পরিষদ। এবার আমরা সবাই একত্রিত হয়ে স্বর্ণকমলের সঙ্গে স্বদেশ মন্ত্রটি পাঠ করব এবং অবশ্যই দাঁড়িয়ে করব। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী। মন্ত্র ভূমিষ্ঠ সমস্ত মহারাজদের আমার প্রণাম, আর সবাই ভূমিষ্ঠ সমস্ত বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম ও শ্রদ্ধা, ছোটদের ভালোবাসা শুভেচ্ছা জানি। স্বামীজি স্বদেশ মন্ত্র পাঠ শুরু করছে। হে ভারত, এই পরাণবাদ, পরাণকরণ, পরমাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কা পুরুষতা সহায়ে তুমি বীর ভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতে মায়ের জন্য বলিপ্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কটিমাত্র বস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী
ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত হে গৌরীনাথ, হে জগদম্বে, আমার মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমার মানুষ করো। নমস্কার। আমাদের স্বদেশপত্র পাঠের পরে স্বাগত ভাষণ দেবেন পূজনীয় স্বামী ঐক্যব্রতানন্দ মহারাজ। তো এই পর্ব পর্যন্ত আমি ঘোষণা করলাম। এবার আমাদের পরিষদের সভাপতি স্বামী বিদ্যানন্দজি মহারাজ আজকে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার কাজ করবেন। ओम परतत्वे सदालीनो रामकृष्ण समज्ञया यो धर्म स्थापन रतो वीरेशं तं नमाम्यहम्। श्री श्री ठाकुर, श्री श्री माँ एवं स्वामी जी के भक्तिपूर्ण प्रणाम निवेदन करी। मंचे उपविष्ट आছেন स्वामी विद्यानंद जी, যিনি রাজারহাট বিষ্ণুপুরে যে মঠ আছে আমাদের সেখান থেকে এসেছেন এবং এই যুব পরিষদের প্রেসিডেন্ট। তাকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আছেন স্বামী আদিবিদ্যানন্দজি, বেলুর মঠ থেকে এসেছেন। তিনি বেলুর মঠের যে যুব সেল আছে, অর্থাৎ এই সেন্ট্রাল কমিটি যাকে বলা যায়, তারই একজন সদস্য। তিনি আজকে আমাদের উদ্বোধক হিসেবে এসেছেন। তাকেও আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং স্বাগত জানাই। এরপরও আসবেন আরেকজন ঈশ্বরব্রতানন্দজি। তিনি আমাদের যুব যে সমস্ত পরিষদের বলতে গেলে রয়েছেন, মানে সেকেন্ড ম্যান হিসেবে হিস্ট্রি অফ কালচারে তার অফিস, তিনি এখানে থাকেন, ওইখান থেকে আসছেন। তাকেও আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা জানিয়ে রাখি। এছাড়া বিভিন্ন সদস্য আশ্রম থেকে যারা এসেছেন, তাদের মধ্যে আছেন আহ্বায়ক আছেন, যুগ্ম আহ্বায়ক আছেন এবং অন্যান্য যারা যুব সদস্য, তাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং স্বাগত জানাই। শ্রী রামকৃষ্ণের জীবন যারা পড়েছি আমরা, সেখানে দেখি যে শ্রীরামকৃষ্ণের একটি অনুভূতি হয়েছিল বা একটি নির্দেশ তিনি তার ইষ্টদেবীর কাছ থেকে পেয়েছিলেন, শ্রী শ্রী মায়ের কাছ থেকে, তার সাধনার শেষের দিকটা একেবারে। সেই নির্দেশটি ছিল এমনই যে তাকে যেন মা নির্দেশ দিচ্ছে যে তার জীবনে যেসব উদার ভাবের অনুভূতি লাভ হয়েছে
সেই উদার ভাবগুলি পৃথিবীতে ছড়াতে হবে, পৃথিবীর মানুষের জন্য রেখে যেতে হবে। সেগুলি কল্যাণকর সেসব ভাব, সেই সব ভাবগুলি আমাদের দরকার। পৃথিবীকে যদি বেঁচে থাকতে হয়, ওই ভাব তার অত্যন্ত প্রয়োজন। এবং এই ভাবগুলি কিছু মানুষের মধ্যে রেখে যেতে হবে, তার কাছে সেই শ্রেণীর মানুষেরা আসবেন। তারপরে সাধনকাল আমরা জানি যে 1872-এ মোটামুটি শেষ হয়েছে, যখন তিনি ষোড়শী পুজো করে মায়ের চরণে সব কিছু সমর্পণ করলেন। এরপর তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এখানে একটি কথা বলা হয় যে শ্রীরামকৃষ্ণের জীবন ওই 36-এ তার আগমন হলো পৃথিবীতে। 16-17 বছরে তিনি এসে গেলেন দক্ষিণেশ্বরে, এবং তারপর প্রায় 12-14 বছর তার এই সাধনকাল চলেছে। অর্থাৎ তিনি নিজে তৈরি হচ্ছেন, বা সব কিছু আধ্যাত্মিক ভাবকে তিনি আয়ত্ত করছেন, বা তাকে বোঝার চেষ্টা করছেন, বা তিনি বুঝছেন নিজে। অর্থাৎ আধ্যাত্মিকতা বা যাই বলি না কেন, সেটি তিনি আহরণ করছেন। এর পরবর্তীকালে আমরা দেখি সেটি বিতরণের জন্য তিনি অপেক্ষা করছেন। যেটি তিনি রেখে যাবেন মানুষের মধ্যে, সেগুলিকে যাদের মধ্যে রেখে যাবেন, সেই সব মানুষের জন্য তিনি অপেক্ষা করছেন কবে তারা আসবে। কিছু কিছু মানুষ হয়তো তার কাছে এসেছেন, যারা সাধক অবশ্য তারা ছিলেন, তার গুরুস্থানীয় কিছু কিছু এসেছেন তার সাধনকালে এবং তার পরবর্তীকালেও। সেখানে আমরা দেখতে পাই যেমন ভৈরবী ব্রাহ্মণী এসেছেন, তুতাপুরী এসেছেন বেদান্তের সাধক, এসেছেন আমাদের গৌরী পণ্ডিত, এছাড়া পদ্মলোচন, নারায়ণ শাস্ত্রী প্রমুখ, এরা সব এসেছেন। এছাড়াও তার নানা রকম সাধনকালে তাকে পথনির্দেশ দেওয়ার জন্য কিছু কিছু মানুষের আগমন হয়েছে। প্রভুদয়াল মিশ্র যেমন তার খ্রিস্টধর্ম সাধনের সময় এসেছিলেন, এবং সুফি সম্প্রদায়ের এসেছেন এরকম কিছু মানুষ। তাদের কাছ থেকেও তিনি সেগুলি পেয়েছেন, পথ নির্দেশ পেয়েছেন, বা কীভাবে তারা ভগবানকে ডাকে, এগুলি আমরা দেখেছি তার জীবনে। কিন্তু একটা বিরাট পরিবর্তন আসে যখন ঠাকুর নিজে যেচে কেশব সেনের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন এই বেলঘরিয়ার মাটিতে, যেখানে বিটি রোড ঠিক আছে। এখান থেকে সোজা যদি আমরা পশ্চিম দিকে যাই, এখান থেকে 3 কিলোমিটার কেউ হবে না, 2 কিলোমিটার গেলেই একটি জায়গা জয়গোপাল সেনের বাগানবাড়ি। সেখানে ব্রাহ্ম সমাজের এক ভক্ত জয়গোপাল সেন, তাদের একটি বাগানবাড়ি ছিল, পুষ্করিণী ছিল, সেই পুষ্করিণীতে সুন্দর ঘাট বানানো ছিল। আর এই ব্রাহ্ম ভক্তেরা সেখানে আসতেন, উপাসনা করতেন, অধিবেশন তাদের চলত, তাদের অনুযায়ী তাদের। সেখানে ঠাকুর গিয়েছেন কেশব সেন কি বলেন জানতে, মানে শুনতে, হৃদয়কে সঙ্গে নিয়ে এসেছেন। সেদিন কেশব সেনেরও প্রথমে মনে হয়েছিল যে এ অত্যন্ত সাধারণ একজন মানুষ, একটা ধুতি মাত্র একটা পড়া আছে, হাতে জামাও ছিল না,